পেছনের সিটে বসা অনামিকা মার্জার কীর্তিকলাপ দেখে কৌতূহলী হওয়ার পরিবর্তে বিরক্ত হচ্ছে। এই মহিলা কিসের ঢং শুরু করেছে? ঢং করার কি জায়গা পেল না? এমন ফালতুভাবে কেউ হাই রোডে কুলি করে? মেন্টাল বলে মনে মনে বিরক্তির বার্তা ছুড়ল অনামিকা। রজনী এমনভাবে ড্রাইভিং করছে যেন সে ট্যুরের চূড়ান্ত স্ফূর্তিতে মেতে আছে। মোবাইল টেপা বাদ দিয়ে কানে সাদা সাদা দুটো এয়ারপোর্ট গুঁজল অনামিকা। ফেসবুক স্ক্রল করতেই একটি লোমহর্ষক লাইভ টেলিকাস্ট দেখে আতঙ্কে তার মুখটা হাঁ হতে লাগলো। নিষ্পলক দৃষ্টিতে লাইভের অবস্থাটা দেখতেই গলা শুকিয়ে খরা। বহু কষ্টে ভীতগ্রস্ত চাহনি দুটো ফোন থেকে সরাতে পারল অনামিকা। কথা বলতে গেল, কিন্তু কণ্ঠস্বর যেন তোতলা সুরে বিকৃত হয়ে গেল তার। রাস্তায় প্রায় বেপরোয়া স্পিডে শহরের হাই রোড মারিয়ে মাইক্রোবাসটা ছুটছে। সমুদ্র দেখার অভিলাষে তন মন যেন প্রফুল্লতায় মেতে উঠেছে। মাইক্রো সে বদ্ধ পরিকর চলন্ত পরিবেশে সুর উঠল নীতির। দুঃখটা দিলাম, ছুটি আসবে না ফিরে। নীতির হাসিতে গেয়ে উঠল প্রীতির চঞ্চল মন। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। দু বোনকে ছাড়িয়ে ড্রাইভিং সিট থেকে বলল তৌফ। দুঃখটাকে দিলাম, ছুটি আসবে না ফিরে। মুচকি হাসিতে নিজেও ঠোঁট নাড়ালো সৌভিক। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। সবাইকে টেক্কা দিয়ে হাত দুটো পাখির ডানার মতো ঢেউয়ের ভঙ্গি করে গাইল ফারিন। মনটা যে আজ পাখির ডানা। পাশ থেকে কলি ছিনিয়ে গেয়ে উঠল মাহাদি। হারিয়ে যেতে তাই নয়তো মানা। ঠোঁটের কাছে ফিসফিসিয়ে বলার মতো সুর তুলল সিয়াম। চুপি চুপি স্বপ্নটাকে হাত বাড়িয়ে। খিলখিল হাস্যধ্বনিতে সবাই যেন মিলে গেল তখন। পুরো মাইক্রোতে যেন হাসির কলরব ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। পেছনের সিট থেকে গিটারের টুংটাং আওয়াজে কাঙ্ক্ষিত গানের মিউজিক বাজতেই দারুণ উল্লাসে দারুণ আমেজে একসাথে গলা মিলিয়ে গাইল সবাই। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুপুরে তৃতীয় প্রহর চলছে। অরুণের তেজি চাকাটা আজ ম্রিয়মান। গ্রীষ্মের মতো দাপট না দেখালেও শীতের হিমেলে উষ্ণতা ছড়াচ্ছে। হাইরোডে এখন জ্যাম নেই। আজ যে কোনো এমন জ্যাম নেই তা ধরতে পারছে না মাহাতিন। বেকুবের দলটা ফোনই ধরছে না। এদিকে মেহনুরকেও জিপে রাখা সম্ভব না। ধ্যাত, কেন করলো এই কাজ? কেন ওদের সাথে গেল না? রাগটা সম্পূর্ণ নিজের মধ্যে চেপে রাখলো মাহাতিন। এই মুহূর্তে রাগ দেখিয়ে লাভ নেই। একটু আগে কল এসেছে, সামনের পরিস্থিতি খুবই খারাপ। সড়ক অবরোধ করে দলবল জুটিয়ে গাড়ি ভাঙচুর করছে। যত্রতত্র আগুন জ্বালিয়ে হাহাকার অবস্থা। রাজনৈতিক অবস্থাটা ইতিবাচকের পাশাপাশি কতটা নেতিবাচক প্রভাব ফেলছে তার বলার প্রয়োজন রাখে না। বাঁ হাতের হাতঘড়িটা এক পলকের জন্য চোখ বুলিয়ে ফের সামনের দিকে তাকালো। খুব একটা বাজে সময়। কখন কিভাবে কোন দিক দিয়ে বিপদ এসে হানা দেয় বুঝতে পারছে না। ভয়টা নিজের জন্য না হলেও পাশে থাকা মানুষটার জন্য হচ্ছে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে কালো সানগ্লাসের আড়ালে নজর রাখাটা থেমে নেই। পাংশুটে ছোট্ট মুখটা কেমন মিয়ে গেছে। একরত্তি হাসি নেই সেখানে। উজ্জ্বলতার রেশ নেই। দৃষ্টি দুটো বিষণ্ণ, ঠিক নুয়ে পড়া ছোট্ট চারাগাছের মতো। মুখটা বাঁয়ে ফিরিয়ে চলন্ত জিপ থেকে ছুটে যাওয়া দৃশ্যগুলো চুপ করে দেখছিল মেহনুর। মাথাটা সিটের সাথে হেলান দিয়ে ঘুম ঘুম অবস্থায় দেখছিল। আজও গাধার মতো গায়ে গরম পোশাক নেই, আবার শাড়িটাও অত মোটা পড়েনি। কাঁপুনি ধরানো ঠান্ডা বাতাসে একটু পরপর বাহুতে হাত ঘষে উষ্ণ সূচক করছিল সে। আঁচলটা দিয়ে গা ঢাকা সত্ত্বেও কাঁপুনি কমছে না। কাছ থেকে আর চোখে ড্রাইভ করা অবস্থায় ওসব কৃত্তিকাণ্ড দেখে চোখ সামনের দিকে ঘুরালো মাহাতিম। কিছু একটা চিন্তা করে স্পিড খানিকটা কমিয়ে আনতেই চিন্তার অঙ্কটা ক্ষণিকের ভেতর ফলে গেল। মেহনুর ঘুমে বিভোর হয়ে যেই মাথাটা বাঁ দিকে রাস্তা বরাবর ছেড়ে দিতে নিল, সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করে ঘাড়ের পেছনে হাত গুলিয়ে মেহনুরকে আগলে ধরল মাহাতিম। তন্দ্রাচ্ছন্ন মেহনুর নির্ঘুম রাত্রির ক্লেশে ঘুমোতে না পারলেও প্রশান্তিময় জীবের ভ্রমণে গভীর নিদ্রায় ডুবে গেছে। মেহনুরকে বুঝতে না দিয়ে আস্তে করে ওর মাথাটা নিজের কাঁধে রাখল মাহাতিম।
গ্রীষ্মের তালুফাটা গরমে যখন তৃষ্ণার্ত গলাটা ঠান্ডা পানির স্বাদ পেয়ে অদ্ভুত শান্তিতে চোখ বুজে আসে, মাহাতিমও যেন কাঁধের উপর উষ্ণতার ভর পেয়ে চোখ দুটো ক্ষণকালের জন্য বন্ধ করেছিল। আজ যদি জিপটা নিজে না চালাতো তবে ওই ঘুম ঘুম বিষণ্ণ কোমল মুখটায় অসংখ্য ছোঁয়া ছুঁয়ে দিত মাহাতিম। উম্মাদের মতোই দু হাতে মুখটা তুলে কাজটা করত সে। একটুও বাধা নিষেধ মান্য করে নিজের প্রগাঢ় ইচ্ছাটা পাথর চাপা দিত না। বুক হালকা করে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হঠাৎ প্যান্টের ডান পকেটটায় সুরসুরি দিয়ে উঠল। তার ভাইব্রেট ফোনটা কলের জন্য বাজছে। মাহাতিম ফোনটা বের করে দেখল স্বামীকের নাম্বার থেকে ফোন এসেছে। জিপটা সুযোগ মতো রাস্তার একপাশে থামিয়ে কলটা রিসিভ করলো মাহাতিম। মেহনুরের ঘুমন্ত দেহটা একইভাবে ধরে রেখে ছোট্ট স্বরে হ্যালো, হ্যাঁ সামি বলতে নেমে তখনই কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে আতঙ্কগ্রস্তে চেঁচিয়ে উঠল মাহাতিম। মাহাতিম ভাই, তুমি কোথায়? ভাই খবরদার, তুমি আর এগিয়েও না। এখানে গাড়ি ভাঙচুর করছে, রাস্তায় স্ট্রাইক চলছে। ভাই তুমি জলদি জিপ ঘোরাও, তাড়াতাড়ি ঘুরিয়ে গাজীপুরের রাস্তা ধরো, আর এগিয়েও না। আমি সবাইকে নিয়ে আমরা বন্ধুর বাসায় উঠেছি। সামনের রাস্তায় খুবই জঘন্য, ওরা গাড়িতে আগুন পর্যন্ত দিয়ে ফেলেছে। তোমাকে নেটওয়ার্কের জন্য কল দিতেও পারছিলাম না। প্লিজ তাড়াতাড়ি পালাও। স্বামীকের অস্থির কণ্ঠের চেঁচামেচি শুনে নিজেকে ধাতস্থ করল মাহাতিম। পরিস্থিতি যতই নাগালের বাইরে যাক, নিজের ধূর্ত মস্তিষ্কটার উপর ভালোই ভরসা আছে। স্বামীকে শান্ত হতে বলে নিজেও কয়েক মিনিটের ভেতর জুৎসই প্ল্যান সাজিয়ে নিল। এর জন্য কিছুক্ষণ গুগলে ঘাটাঘাটি করল মাহাতিম। বৃদ্ধাঙ্গুলের উপর টু নিচ স্ক্রল করতেই হঠাৎ একটা কন্টেন্ট দেখে বৃদ্ধাঙ্গুলটা থেমে গেল তার। সানগ্লাসের ভেতর দিয়ে বুদ্ধিদীপ্ত দৃষ্টি দুটো সেই ইংরেজিতে লেখা কন্টেন্টে বোলাতেই ঠোঁটে বিচক্ষণতার বাঁকা হাসিটা খেলে দিল। এখন তাকে জরুরি দুটো কল করতে হবে। পাওয়ারটা আবারও খাটানোর সময় এসে পড়েছে। কলটা ডায়ালে ফেলে কানে চাপতেই মেহনুরের দিকে মুখ করল মাহাতিম। সানগ্লাসের দৃষ্টিটা মেহনুরের মুখের উপর ফেলে চাপা হাসিতে বিড়বিড় করে বলে উঠল, এবার যদি বাই চান্স আউট অফ কন্ট্রোল হই, আংশিক মধু চন্দ্রিমা হয়েই যাবে। রাতের খোলসে ঝিমিয়ে আছে মহিনপুরের গ্রামটা। গ্রামের নামটা এতদিন ধামাচাপা ছিল অনিচ্ছুক কারণে। তবে এটা যেহেতু খোলাসা হয়েই গেছে, সেক্ষেত্রে বলা উচিত এটা মেহেরপুরের কাছাকাছি। গ্রামটা মূলত মেহিনুর আফরিনের শৈশবের স্মৃতিখানি, তার বেড়ে ওঠার একমাত্র স্থল ছিল। কিন্তু বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সেই গ্রাম থেকে আজ বহু দূরে বসবাস করছে। স্বামী নামক পুরুষের সাথে তার বৈবাহিক সম্পর্ক এখন ৫ম মাসে পদার্পণ করেছে। এ নিয়ে ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে দিন হিসাব করল হান্নান শেখ। হ্যাঁ, ৫ম মাসটা শুরু হয়েছে বৈকি, কিন্তু সম্পর্কটা আদৌ স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে কি না সেটা জানা জরুরি। তিনি জীবনের সবচেয়ে বড় ভুলটা এখন জঘন্য নিয়মে শুধরাতে চাইছেন। হোক সেটা ভুল, সব ভুলেরই তো সমাধান আছে। যদি তার নাতনি ওই ধুরন্ধর লোকের সাথে এখনও সম্পর্ক স্থাপন না করে থাকে, তাহলে তিনিও ১৬ আনা মিলিয়ে কাহিনী শেষ করে দেবেন। ওই বদমাইশের বাচ্চাটাকে সামনে পেলে সবার আগে ওর মাথাটা থেতলে দিতেন তিনি। কত বড় চালাকি করেছে ওই শয়তান! তারই বাড়িতে ঢুকে তারই নাকের নিচে থেকে দাবার গুটি সাজিয়ে নিয়েছে, আবার সুযোগ মতো ছক করে ছোবল মেরে গুটি সরিয়ে ফেলেছে। তিনি কি এতদিন চোখে পট্টি মেরে ঘুমাচ্ছিলেন নাকি? ওই হারামের কর্মকাণ্ড কি করে তিনি দেখতে পেলেন না? নির্ঘাত ওই বদমাইশের বাচ্চা অনেক তথ্য হাতিয়ে ফেলেছে। মেহনুরকে বিয়ে দেওয়ার সময় ছোট্ট একটা শর্ত রেখেছিল হান্নান শেখ, তার ছোট নাতনিটা যেন এখনও বয়সে পাকা হয়নি, তাই তাকে কাবিন করেই রাখা হোক, সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার নেই। এ কথায় মাহাতিম তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলেছিল, বিয়েটা যেহেতু হয়েই গেছে, সেক্ষেত্রে বাড়ির বউ বাড়িতে ফিরলেই যুগোপযোগী। বাপের বাড়িতে না থেকে আসল বাড়িতে থাকাটাই ঠিক হবে। মার্জা যদি সেদিন হ্যাঁ হ্যাঁ করে জোর না দিত, তাহলে হান্নান শেখ খুব সহজেই তার সহজ সরল নাতনিকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে আজ আনতে পারতেন। খুব সহজে আরেক পাত্র খুঁজে তাদের ভুলভাল বুঝিয়ে বিয়ে দিয়ে দিতেন। নিজের কপাল গুনে গুনে 10টা ঝাড়ুর বাড়ি লাগাতে ইচ্ছে করছে। তিনি যে খাল কেটে নিজের বাড়িতেই কুমির চাষ করেছেন,
সেটা বুঝতে পেরে কঠিনভাবে আফসোস হচ্ছে। অমন সুপুরুষের মাথায় চতুর বুদ্ধির ক্ষমতাটা আসলেই আশ্চর্যজনক। মাহাতিম আনসারী খুবই বিপজ্জনক মানুষ, এ নিয়ে মনে আর সন্দেহ নেই হান্নান শেখের। আজ সব কিছু বিপক্ষে চলে যাচ্ছে, বলা নেই কওয়া নেই, হুট করে আকাশ ছিঁড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চোখের সামনে প্রায় 1 হাত পর্যন্ত বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। নিগুড় অন্ধকারে তলিয়ে আছে আকাশের গুমুট চেহারা। মাথায় বৃষ্টি নিয়ে তবুও জিপ ছুটাচ্ছে মাহাতিম। বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেকাংশে নিষিদ্ধ হলেও মাহাতিম উল্টো স্পিড বাড়িয়ে চালাচ্ছে। বৃষ্টি ফোঁটা যেন ঠান্ডার এক একটা গোলার মতো আকাশ থেকে ঝরছে, একদম দেহের পশম ছুঁয়ে অন্তঃস্থলে ছুরির মতো মারছে। এর চেয়েও ঠান্ডা পানিতে ট্রেনিং নেয়ার কার্যকরী দক্ষতা তার আছে, অথচ আজ চিন্তার ঘড়িটা বারবার মেহনুরের জন্য টিকটিক করছে। গ্রাম্য রাস্তাটায় পানি জমার কারণে জিপের বেদম গতিতে ছলৎ ছলৎ করে পানি ভাঙার আওয়াজ উঠছে। শুনশান চারদিকে কোনো ধরনের কোলাহল নেই, শহরের হর্নের ছিটেফোঁটা যন্ত্রণাও নেই এখানে। ঢাকা থেকে অদূরে যানবাহনের কালো ধোঁয়া মুক্ত পরিবেশে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর উপজেলার রাজাবাড়ি বাজার ইউনিয়নের চীনা সুখানিয়া গ্রামে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে নক্ষত্রবাড়ি রিসর্ট। রিসর্টটি শ্রীপুরের কাছে অবস্থিত। দেশের জনপ্রিয় দম্পতি তথা চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াতের সুকৌশল চিন্তাধারায় নির্মিত বাণিজ্যিক রিসর্টের উদ্দেশ্যে যাত্রা ধরেছে মাহাতিম। শীতে দাঁত কপাটি দিয়ে কাঁপতে থাকা মেহিনুর কাঁপতে কাঁপতে মাহাতিমের দিকে বলল, এটা আমাদের গ্রাম। মাহাতিম তার দিকে না তাকিয়ে কপালের চুলগুলো আবার ব্যাকব্রাশ করে কাটকাট সুরে বলল, না। মেহনুর আর প্রশ্ন করার অবস্থা পাচ্ছিল না। ঠান্ডায় তার বুকের ভেতর ভারী হয়ে গেছে, নাক বন্ধ হওয়ার ফলে মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে। প্রচণ্ড অসহ্য অনুভূতিতে ছটপট করছে মেহনুর। শৈশব থেকে এই ঠান্ডার জন্য করুণভাবে ভুগছে, নিঃশ্বাস আটকে আসছে এখন। ড্রাইভিংয়ের ফাঁকে বামে তাকালো মাহাতিম। কাঁপতে থাকা উন্মুক্ত পিঠটায় বৃষ্টির বিধ্বংসী ফোঁটাগুলো হিংস্রভাবে পড়ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গরম গলায় বলল মাহাতিম, পাতনামো করে পেট খোলা ব্লাউজ পরেছ কি জন্য? কাঁপতে কাঁপতে লাল চোখ তুলল মেহনুর। ঠান্ডায় দাঁত কপাটি লাগার সুরে অত্যন্ত ধীরভাবে বলল, আপনার জন্য। চকিত ভঙ্গিতে আবার বামে তাকালো মাহাতিম। তাকানোটা অস্থায়ী রেখে দ্রুত চোখ সরিয়ে নক্ষত্রবাড়ি রিসর্টের সদর দরজা দিয়ে জিপ ঢুকিয়ে দিল। বুকিংজনিত কাজটা কলেই সম্পূর্ণ করেছিল বলে দ্রুততার সাথে নিজেদের কটেজ পেয়ে গেল। কটেজ পর্যন্ত যাওয়ার দূরত্বটুকু বৃষ্টির মধ্যে একসঙ্গে হাঁটা দিল। মাহাতিম বড় বড় পা ফেলে এগিয়ে গেলেও তার সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ল মেহনুর। অসহন গলায় কাশতে কাশতে বলল, শুনুন। ঝুম বৃষ্টির জোরালোপূর্ণ আওয়াজে শুনতে পেল না মাহাতিম। সে নিজ গতিতে পা চালিয়ে দ্রুত কটেজের ভেতরে ঢুকে গেল। মেহনুরের জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করাটা এখন মুখ্য কর্ম। তার সাথে ওর কোনো পোশাকই নেই। যদি নিজের লাগেজটা খুলে কিছু পাওয়া যায় তা দিয়ে রাতটা চালানোর ব্যবস্থা করতে হবে। লাগেজটা ফ্লোরে ফেলে তাড়াতাড়ি উপযুক্ত পোশাক খুঁজল মাহাতিম। ভাঁজ করা স্ত্রীর শার্টগুলো মাহাতিমের ভেজা হাতের পরশ পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। উলট পালট করে খুঁজতেই ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করল মাহাতিম, তুমি কি আজ রাতটুকুর জন্য আমার শার্ট পরতে পারবে? ভেজা শাড়িতে থাকলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। কোনটা পরবে জলদি বলো। প্রশ্ন করার প্রায় 2 মিনিট পেরিয়ে গেল, চারপাশ থেকে কোনো উত্তরই এলো না। মাহাতিম ভাবলো অভিমানে চুপটি মেরে আছে হয়তো। সে এবার মাথা পিছু ঘুরিয়ে, মেহনুর জবাব দিচ্ছ না কেন বলেই ভ্রু কুঁচকে ফেলল। ডানে বামে চারদিকে চোখ ঘুরিয়ে চিৎকার দিল, মেহনুর। হাঁটু সোজা করে অগোছালো লাগেজ ফেলেই উঠে দাঁড়ালো মাহাতিম। এই প্রথম অস্থিরতায়, উৎকণ্ঠায়, উদ্বিগ্নে তার বক্ষস্থল পর্যন্ত ধুকপুক ধুকপুক করছে। এক দৌড়ে কটেজের রুম থেকে বেরিয়ে ডানে বামে চোখ ঘোরাতেই কটেজের নিয়ন বাতির ঝাপসা বর্ষণে নীল শাড়িটার নজর কাড়ল। কাঠের ও বাঁশের লম্বা লনটার শেষ মাথায় জুবুথুবু অবস্থায় হাঁটুতে মাথা রেখে হাঁপানি রুগীর মতো কাঁপছিল মেহনুর। অপরাধী দৃষ্টিতে দাঁতে দাঁত শক্ত করে, ও আল্লাহ, কি করলাম!
বলতেই সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে গেল মাহাতিম। মেহনুরের সামনে পা থামিয়ে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল সে। কানে অদ্ভুত শব্দটা বেজে উঠল। নত মাথা ধীরে ধীরে উঠালো মেহনুর। লাল টকটকে চোখের পাতা টেনে খুলতেই সামনের দিকে তাকালো। ঘোলা ঘোলা চাহনিতে দেখতে পেল সাদা শার্টটা দেখা যাচ্ছে। চুলগুলো পানিতে জেলহীন হয়ে কপালের কাছে ছড়িয়ে আছে। টুপটুপ করে চুল চুয়ে পানি পড়ছে তার। ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো দুলে দুলে কাঁপছে। মেহিনুর এক দৃষ্টিতে আধ বোঝা চাহনিতে তাকিয়ে থাকলে দুঃখী কণ্ঠে বলল, সরি। মেহিনুরের অবস্থা যেন নো নড়া নো চড়া ভঙ্গিতে থমকে আছে। মাহাতিম আরও নত হয়ে মেহিনুরের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গাল দুটো ধরে মুখটার আরেক ধাপ কাছে এগুলো। ভারাক্রান্ত চাহনি দিয়ে অপরাধী গলায় বলল, পেছনে তাকাতে খেয়াল ছিল না। নিরুত্তর মুখে ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইল মেহিনুর। মাহাতিম আবার নরম গলায় বলল, বসে আছো কেন, যাবে না? চোখ বন্ধ করল মেহিনুর। আবার চোখ খুলে মাহাতিমের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথাটা ডানে বামে নাড়িয়ে দিল। আশ্চর্য হতবাক হতেই মাহাতিম তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে ক্ষোভ দেখিয়ে বলল, যাবে না মানে? ফাজলামি করছো? খ্যাপাটে চোখ দয় জলজল করে উঠলে মেহিনুরকে ছেড়ে উঠে দাঁড়ালো মাহাতিম। মেহিনুর তখন জুলজুল চোখে মাহাতিমকে দেখছিল, অনেকটা নির্বাকভাবে, অনেকটা ভাবশূন্য চাহনিতে। মাহাতিম কোন দিকে কোনো কিছু পরোয়া না করে মেহিনুরের হাঁটুর নিচে ডান হাত এবং ঘাড়ের নিচে বাঁ হাত ঢুকে শূন্যে তুলে ফেলল। পাঁচ খুলে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করতেই বুকের কাছে মেহিনুরের এক পাশটা লেগে গেল। মেহিনুর অনুভব করছে মাহাতিম তাকে কোলে তুলেই কটেজ মুখ হয়েছে। সে চাপা জেদ হিসেবে দৃঢ় বাহুবলে মেহিনুরকে চেপে রেখেছে। সিঁড়ির ধাপগুলো পদে পদে অতিক্রম করে কটেজের রুমে প্রবেশ করলো মাহাতিম। রুমের ঠিক মধ্যখানটায় সিলিং থেকে বিশাল আকারে ঝাড়বাতি জ্বলছে। সেই ঝাড়বাতির আলোতে নান্দনিক শোভায় পরিপূর্ণ রুমটা মনোরম হয়ে আছে। পা দিয়ে দরজাটা চাপিয়ে দিল মাহাতিম। মেহিনুরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে আস্তে রুমের ডান দিকটায় চলে যাচ্ছিল সে। কণ্ঠটা কোমল করে হাসি দিয়ে বলল, আমার শার্ট পরতে হবে ম্যাডাম, কোন কালারটা পরবেন আপনি? মাহাতিমের কথা ও হাসি দুটোই কৌতূহল করে দিল মেহিনুরকে। অনেকক্ষণ পর স্বচ্ছ চাহনিতে প্রশ্নসূচকে জিজ্ঞেস করলো, কেন? মাহাতিম শুধু হাসলো। মেহিনুরের ঘাড়ের নিচে রাখা হাতটা একটুখানি এগিয়ে নিতেই মেহিনুর সেদিকে তাকালো। তাকাতে দেরি, পটাশ করে শব্দ হয়ে লাইট নিভে গেল রুমের। ঝাড়বাতির চোখ ধাঁধানো সোনালি আলোটা নিভে গেলেও রুমের ডিম লাইটের মতো মৃদু আলো ছড়ালো। জানালা দিয়ে ঝুমঝুম বৃষ্টির ছন্দময় শব্দ ঘর পরিবেশে ছেয়ে গেল। গ্রামের মাটি যেন সিক্ত অভিষিক্ত হয়ে সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে দিল। মেহিনুর ওই স্বল্প আলোতে দেখতে পেল মাহাতিমের মুখটা তার দিকে চলে আসছে। খুবই ধীরভাবে মুখটা নিচে নামিয়ে মেহিনুরের কম্পন অষ্টজোড়ায় নিঃশ্বাস ছাড়ল সে। মেহিনুর খামচে ধরল মাহাতিমের সাদা কলারটা। আবারও হেসে নিয়ে মেহিনুরের থুতনির উপর ঠোঁট দুটো রেখে মৃদু চাপ দিল মাহাতিম। ফিসফিস করে নিজের ঠোঁট দুটো দ্বারা থুতনি ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমাকে প্রথম চুমুটা গলে তুলে দিব বলেছিলাম, মনে আছে? কুকড়ে থাকা মেহিনুর চোখ খিচুনি দিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, মানে মনে আছে। মেহিনুরের ঘাড়ের নিচে থাকা হাতটা উপরে তুলল মাহাতিম। চোখ বন্ধ করে থুতনি থেকে অধর যুগল সরিয়ে কিঞ্চিত উপরে তুলল। শীতলতার পরশকে উষ্ণতার কোমলতা দিয়ে ঢেকে দিল সে। বহুদিনের আকাঙ্ক্ষিত আকণ্ঠ আকুল স্পর্শের কাছে নত হয়ে মেহিনুরের আদুরে অধর যুগল গাঢ় করে আঁকড়ে ধরল মাহাতিম। পিপাসিত মাটি যেমন বহুদিন বহুকাল পর পানির সঞ্চার পেয়ে সবটুকু পানি শুষে নেয়, সেই আদরে ঠোঁট দুটোয় তেমনিভাবে নিজের উন্মত্ততা প্রকাশ করছিল সে। মেহনুর অনবরত বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতেই হাত দুটো কলার থেকে সরিয়ে মাহাতিমের ভেজা গলা ছুঁয়ে ছুঁয়ে ডান গালে রাখল। অপর হাতটা বাঁ গাল ছুঁয়ে ছুঁয়ে ভেজা চুলের ভেতর ঢুকিয়ে দিল। হঠাৎ মেহনুর চমকে গিয়ে চোখ খুলে তাকালো। নিজের উন্মুক্ত পিঠটায় তরল কিছুর আভাস পেয়ে তৎক্ষণাৎ চুল থেকে হাত নামিয়ে ফেলল। হাতটা নিজের পিঠের দিকে উল্টে নিয়ে সেখানে তরল স্পর্শ করল। সারা শরীর অদ্ভুত ভয়ে কাঁটা দিয়ে উঠল মেহনুরের। স্বাভাবিক হাতটা আচমকা কাঁপতে কাঁপতে নিজের চোখের সামনে আনতেই বুঝলো ওটা রক্ত। কাপা হাত থেকে চোখ সরিয়ে মাহাতিমের দিকে তাকালো মেহনুর।
ব্যান্ডেজ গলে রক্ত বেরোচ্ছে, রক্তে মেহিনুরের পিঠ লেপ্টে যাচ্ছে। এই মানুষটা কি কাটা ছেঁড়ার ব্যথা অনুভব করে না? নির্বিকারে চোখের পল্লব জোড়া বন্ধ করলো মেহিনুর। তার বন্ধ চোখ জোড়ার দুই কোল ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে, নির্লিপ্তে, নিমিষে। কোমল উষ্ণ জোড়া মুক্ত করল মাহাতিম। চোখ খুলে ওই মুখখানিটা ডিম লাইটের মৃদু আলোয় দেখার চেষ্টা করলো। আরও কাছ থেকে নিবিড় চাহনিতে মায়াবিদ্ধ হওয়ার জন্য ঘাড়ের নিচে থাকা হাতটা ঊর্ধ্বমুখী করল। মুখটার বন্ধ চোখের দৃষ্টিতে দৃষ্টি রাখল মাহাতিম। এবার যেন চোখ শোয়ানো চাহনিতে আবিষ্কার করল তার পাঁজর কোলে আবদ্ধ থাকা প্রিয় মুখটার বন্ধ চোখ দুটো থেকে নির্মল ধারায় অশ্রু ঝরছে। তার গালের উজ্জ্বল চামড়াটা এমনই রাঙা হয়েছিল যে প্রকৃতির সদ্য ফোটা লাল গোলাপের রসগুলো যেন গালের চামড়ায় মাখিয়ে দিয়েছে কেউ। মৃদু ভঙ্গিতে হাসল মাহাতিম। রুমের লাইটটা না জ্বালিয়ে আবারও ধীর পায়ে হাঁটতে শুরু করলো। কানের রহস্যময় ছিদ্র পথে বৃষ্টির মুষলধারার শব্দ আসছে। মাটিগুলো ভিজে শ্যাওলার চাপা গন্ধ ছড়িয়ে দিয়েছে। সেই সাথে গন্ধে মিলেমিশে আছে কিছু নাম না জানা ফুলের প্রাণ চাঞ্চল্যকর মধুর সুবাস। মাহাতিম ওই আড়ষ্ট মুখের দিকে দৃষ্টি ফেলে তার হাত দুটো নিচে নামিয়ে সোফায় বসিয়ে দিল। মেহনুরকে সোফায় বসিয়ে তার সামনেই ফ্লোরে হাঁটু গেড়ে বসলো মাহাতিম। পূর্ণ দৃষ্টি দিয়ে মেহনুরের দিকে তাকালো সে। বৃষ্টির স্বচ্ছ শীতল ধারায় সিক্ত হয়ে গায়ের ধবল রংটা রক্তিম হয়ে উঠেছে মেহনুরের। মুখটা অদ্ভুত আবেশে অনুপম ছায়াতলে আশ্রয় নিয়ে আছে। মেহনুরের শান্ত চাহনিটুকুর সবটুকুই মাহাতিমের হাসি মাখা চাহনির দিকে নিবদ্ধ। ঠান্ডা ভাবটা এখনও দেহের অঙ্গে অঙ্গে শিউরে দিচ্ছে তার। দাঁত কপাটির ভাবটা এখন কম। মাহাতিম নিজের ঘোর দৃষ্টিটা সংযত করে রুমের লাইট জ্বালিয়ে লাগেজের দিকে চলে গেল। সেখান থেকে শার্ট বাছাই করতেই স্বাভাবিক গলায় বলল, তোমার গায়ে একটাও হবে না জানি, কিন্তু তোমাকে আজ রাতটুকুর জন্য পড়তে হবে। সকালের ভেতর তোমার ভেজা কাপড়গুলোর ব্যবস্থা করে ফেলবো। তুমি কি একটু অ্যাডজাস্ট করতে পারবে, না ভেজা কাপড়েই থাকবে? একটু আগের অমন লজ্জাজনিত অবস্থায় পড়ার জন্য মেহনুর কোনো উত্তর দিবে না তা ভেবেছিল মাহাতিম। তাই উত্তরের আশা ছেড়ে দিয়ে নিজের জন্য পোশাক নির্বাচনে উদ্যত হলো সে। বৃষ্টি মুখর বর্ষায় মৌনব্রত রুমটায় ছেদন করলো ঠান্ডা এক ফালি ইতস্তত সুর। আপনার নেভি রঙের শার্টটা চাই। চমকে উঠে ওই দুই চোখ বড় বড় করে তৎক্ষণাৎ ডানে তাকালো মাহাতিম। চরম আশ্চর্য নিয়ে মেহনুরের দিকে তাকালে সাথে সাথে দৃষ্টি নামাতে বাধ্য হলো মেহনুর। মাহাতিম কোনো প্রশ্ন ছুড়ে আর বিব্রত পরিস্থিতি তৈরি করল না তখন। ধীরে ধীরে মেহনুরের সহজ হওয়ার লক্ষণটা দেখে মন হালকা হলো। সে চুপচাপ মেহনুরের উদ্দেশ্যে তোয়ালেও এক সেট পোশাক বিছানায় রেখে নিজেও পোশাক বদলাতে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগানোর আগে স্বাভাবিক গলায় বলল, তোমার চেঞ্জ করা হলে দরজায় নক দিও। মেহনুরকে একান্ত অবস্থায় পেয়েও ভেতরের ঝড়টার দামাল সামলালো মাহাতিম। উজবুক মেহনুর এবার ঠিকই মাহাতিমের পালাই পালাই অবস্থাটা বুঝে আপন মনে হেসে ফেলল। সোফা থেকে উঠে চটপট কাপড় ছেড়ে গায়ে শুকনো কাপড় জড়ালো মেহনুর। আয়নার সামনে যেতে যেতে ভেজা বেনিটা আঙুলে আঙুলে উন্মুক্ত করে ফেলল। ডান হাতের আঙুলগুলো মাথায় চিরুনির মতো ঢুকিয়ে দিতেই আয়নায় নিজের ঢিলেঢালা পোশাকের প্রতিচ্ছবিটা দেখে থমকে গেল। এক মুহূর্ত যেন নীরব রইল মেহনুরের দৃষ্টি, নিঃশ্বাস, দেহ। এরপরে খিলখিল করে জড়তাহীন মুখটা যেন বহুদিন পর হেসে উঠল। আয়নার সামনে হাত দুটো কাকতারুয়া স্টাইলে দুপাশে উঠালো মেহনুর। তার চিকন দেহ থেকে নেভি কালারের শার্টটা কত ঢিলা তা দেখে হাসিতে ফেটে পড়ল। পরনের ট্রাউজারের মাপ দেখে মনে হচ্ছে যেন পেট মোটা মোমের ভেতর একরত্তি সরু সুতার পলতে। খুব কষ্টে ট্রাউজারের ফিতা বেঁধে কোমরের সাথে জড়িয়েছে মেহনুর। এত ঢিলা ঢিলা পোশাকে আসলে অদ্ভুত লাগছে এখন। চুলগুলো ছেড়ে দিয়ে পা টিপে টিপে ওয়াশরুমের দরজা আস্তে করে টুকটুক করলো।
সেখান থেকে চুপটি করে সরে এসে লাগেজটা গুছিয়ে দিতে ফ্লোরে বসলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে কি ভেবে যে সেদিকে তাকালো, হাতের কবল থেকে ভাঁজকৃত শার্টটা অসহায়ের মতো লাগেজে ফসকে গেল। ফ্লোর থেকে ধীর গতিতে উঠে দাঁড়াতেই অতি অসহন ভঙ্গিতে ঢোক গেল মেহনুর। তার সামনে থাকা মানুষটা তরতাজা রক্তের খন্ড থেকে উপস্থিত হয়েছে এখন। তার সামনে থাকা মানুষটা তরতাজা রক্তের খণ্ড নিয়ে উপস্থিত হয়েছে এখন। ভেজা শার্টটা ওয়াশরুম থেকে ধুয়ে আনলেও রক্তের দাগগুলো এখনও ছোপ ছোপ করে সাদা কাপড়ে দৃশ্যমান হয়ে আছে। বাঁ বাহুটার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও শার্ট বা গেঞ্জি পরতে পারেনি মাহাতিম। কালো ট্রাউজারটা পরেই বেরিয়ে পড়েছে এখন। মাথাটা তোয়ালে দিয়ে ঘষতে ঘষতে সোজা আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। বাহুর উপর সাদা ড্রেসিংটা রক্তে ধুয়ে ধুয়ে লাল রক্তিম হয়ে উঠেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ফোনটা প্লাস্টিক ব্যাগ থেকে বের করে সৌভিককে কল করলো। কলটা লাউডে রেখে ভেজা চুল মুছতে মুছতে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যাঁ সৌভিক, মা ঠিক আছে? ওষুধ দিয়েছিস? প্রশ্নটা শুনে উত্তরের আশায় উৎসুক চোখে তাকালো মেহনুর। অমনি দেরি না করে আশ্বস্ত গলায় বলল সৌভিক, দোস্ত, এখানে সব কন্ট্রোলে আছে। রজনী মামিকে যদি ঠিক সময় না ধরতে পারতাম তখন যে কি হতো, ওফ, ভাবতেই বুকটা শুকিয়ে আসছে। মর্জা আন্টিকে ওষুধ খাইয়ে ঘুমাতে পাঠালাম। আমরা সবাই স্বামীকের বন্ধুর বাসায় উঠেছি। তুই আমাদেরকে নিয়ে টেনশন করিস না। তোদের খবর বল, তুই কি রিসর্টে উঠেছিস? তোয়ালেতে মুখ মুছতে মুছতে জবাব দিল মাহাতিম। 10 মিনিট হলো চেকিং দিয়ে রুমে আসলাম। বাইরে যে কি বৃষ্টি, ড্রাইভ করতে গিয়ে মেজাজটাই বিগড়ে গেছে। কলের ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসিতে আরও কথা সারছিল দুই বন্ধু। পেছন থেকে নির্বিকার চাহনিতে চেয়ে থেকে লাগেজটা ঠিকমতো বন্ধ করে রাখলো মেহনুর। মাহাতিমের ভেজা শার্টটা পানি চিপড়ে চেয়ারের উপর রাখা ছিল। সেটাকে হাতে তুলে রক্তের দাগগুলো দেখলো মেহনুর। ওই লন এরিয়া থেকে রুম পর্যন্ত দূরত্বটা 4টিখানি ব্যাপার না। তার উপর এই লোক সমস্ত রাস্তা এই খ্যাপাটে বৃষ্টির মধ্যে নিজেই ড্রাইভ করে এসেছে। সুখকর অনুভূতিটা স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল, তবুও স্বল্প সময়টুকু তার মনের অলিন্দ স্থানে বুঝিয়ে দিচ্ছিল এই মাহাতিম আনসারি পুরুষটা ব্যতীত অন্য কোনো পুরুষ স্বস্তির, শান্তির, নির্ভয়ের জায়গাটুকু কোনোদিন দিতে পারবে না। শার্টটা নিয়ে চেয়ারের উপর টান টান করে মেলে দিল মেহনুর। কথা বলা শেষ হতে পিছু ঘুরল মাহাতিম। অমনি ক্ষণিকের জন্য চোখাচোখি হয়ে গেল দুজনের। মেহনুরের রাশি রাশি লম্বা চুল থেকে বেশ পানি ঝরছে। মাথাটা ঠিক করে মুছেনি দেখে একটু রাগ লাগলো মাহাতিমের। তোয়ালেটা কি সাজিয়ে রাখার জন্য দিয়েছিল? রাগটা দাঁতে চেপে ভেতরে দমিয়ে মেহনুরের দু বাহু ধরে বিছানায় বসালো মাহাতিম। তোয়ালেটা নিয়ে তার ঠিক মুখোমুখি হয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসতেই বলল, আজ যদি তোমার কঠিন ঠান্ডা লাগে তাহলে আমার চেয়ে জঘন্য কেউ হবে না মেহনুর। তুমি প্রচুর অবাধ্যতা করছো। আমি এসব মোটেও সহ্য করতে পারি না। কণ্ঠের তেজ দেখে ঘাবড়ে গেল মেহনুর। আজ তো নির্ঘাত জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া যা আছে সব বেঁধে যাবে। কারণ শীতের এমন করুণ মৌসুমে বরফের মতো বৃষ্টি তাকে গোগ্রাসে ছুঁয়ে ফেলেছে। নিউমোনিয়ার অসুখ থেকে এক চুল নিস্তার পাওয়ার জো নেই। ইতিমধ্যে চুলের উপর মাহাতিমের বলশালী হাত দুটোর কসরত চলছে যেন। তোয়ালে দিয়ে চুলের শেষ পানিটুকু হরণ করার তীব্র চিন্তা। মেহনুর বিপাকে ফাঁসলেও আধো আধো চাহনিতে হাসির ছলে বলে ফেলল, আমি কঠিন ঠান্ডায় যদি দম আটকে মরে যাই তাহলে কি আপনি খুশি হবেন? বেখাপ্পা প্রশ্ন দুটো ঠাট্টা করে বলেছিল মেহনুর। এই ঠাট্টাটা কারো বুকের মধ্যে সাহসের দুর্গম প্রাচীরটা কেমন ভিত্তিসহ নাড়িয়ে দেবে সেটা চোখে দেখা যায়নি তখন। আগ্নেয়গিরির ভয়াবহ উদ্গীরণের ভয়ে মেহনুর দিশেহারা হয়ে পড়লে মাহাতিম বুকের ধাক্কাটা সামলে নিয়ে ফের মাথা মুছতে থাকে। শান্ত সংযত গলায় যোগ্য জবাব দুটো ছুঁড়ে বলে, আমার সাথে যত খুশি ফাজলামি করো আপত্তি নেই, শুধু এসব ব্যাপারগুলো এড়িয়ে বলার চেষ্টা করবে। আমি এমন কথাবার্তা পছন্দ করি না। নীরব হুমকির বার্তা শুনে তটস্থ চোখে তাকালো মেহনুর। অনুতপ্ত সুরে গলা নামিয়ে বলল, বুঝতে পারিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কথাটায় সায় দিয়ে চুল মোছা শেষ করে বলল মাহাতিম, এসবের জন্য মাফ। পরবর্তীতে এমন ভুল করলে ক্ষমা থাকবে না, কথাটা মনে থাকে যেন। মাথাটার উপর নিচ নাড়িয়ে সম্মতির ইঙ্গিতটা বোঝালো মেহনুর।
বসা থেকে কেবল উঠে দাঁড়াতে নিচ্ছিল মাহাতিম। এদিকে ব্যান্ডেজ পাল্টানোর তাগাদা কিভাবে দেবে সেটা নিয়ে উকসুক করতেই হঠাৎ গলাটা মিহি করে সাবধানী কণ্ঠে বলল, আপনার ব্যান্ডেজটা একটু দেখতে পারি? অস্থিরতার জন্য নিঃশ্বাসটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বারবার এপাশ ওপাশ করেও ঘুমের লেশ মাত্র ছোঁয়া নেই। বুকের ভেতর অদ্ভুত উদ্ভট ভয় এসে দলা পাকিয়ে মনটাকে খেয়ে নিচ্ছে। দুঃস্বপ্নের ভেতর রাতগুলো পার করলেও আজ যেন ভয়ের কারণে ঘুম নেই। মাহাতিমকে তিনি বাড়ি ফেরার জন্য অনুরোধ করেছেন, স্পষ্ট করে বলেছেন তার মন কোনো অজানা ব্যাপার নিয়ে ভয় পাচ্ছে।